যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে আকস্মিক বন্যা, 2 উপজেলায় বন্ধ এইচএসসি পরীক্ষা। তৃতীয় দফা প্লাবিত সিলেট সুনামগঞ্জ। পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বরিশালে দুপক্ষের হাতাহাতি। এবং নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চলছে, 3টি শক্তিশালী বোমা উদ্ধার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন। এ সময় প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশও দেয় আদালত। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন। এটি বাঞ্ছনীয় নয়। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতির রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে আকস্মিক বন্যায় ফেনী 2 উপজেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার। সকালে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার জানান, ভারী বর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকায় পরীক্ষা নেয়ার অনুপযোগী হয়ে পড়েছে। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এ সময় ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক শাহিন আলা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে, যাতে করে কাজের মান ভালো হয়, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন। 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবার বন্যার মুখোমুখি হয়েছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার, সিলেটের কানাইঘাটে 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে। আলামিনে পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সুরমাকালিনী ও কুশিয়ারা কানায় কানায় ভরে বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে সুনামগঞ্জ জেলা সদর, দুয়ারা বাজার, ছাতক, বিশ্বম্বরপুর, তাহিরপুর সহ অধিকাংশ উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সাথে ওইসব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্ষায় অতিবৃষ্টিতে প্রোডাকশন ওয়াল ভাঙিয়ে পড়ে গেছে, যেটা আমার ঘরে রিস্ক হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকা লিয়ে টান দিবে। ঘরের ভিতরে পানি উঠছিল, পানিটা কিছুদিন 2 দিন ভালো যাওয়াতে কিছুটা কমছে, এখন আবার পানি বাড়তে শুরু করছে। গরু বাছুর যদি আর গাড়ি বাড়ে আর কি, খুব সমস্যা আছে। জেলা প্রশাসন মহোদয় এবং মেয়র মহোদয় যাতে আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে আগামী 5 জুলাই পর্যন্ত সিলেট সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পানি কমতে পারে।
পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্পষ্টীকরণ প্রেস রিলিজ প্রত্যাখ্যান করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এইচএবির রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়েছে শিক্ষকরা। আর সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসনিক ভবনের প্রবেশপথে জড়ো হন কর্মকর্তা, কর্মচারীরা। আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। দাবি পূরণে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক, কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সব ধরনের ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন, প্রত্যয় স্কিম অরোপের কারণে তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট হবে। স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখন পরবর্তী আমি প্রমোশনে গেলে আমি সেটা নতুন চাকরি হিসাবে গণ্য হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেওয়া হবে আমাকে, কিন্তু আমি কিছুই পাবো না। যে ৩৫ বছর চাকরি করলাম, আমার বেনিফিটটা কি? এখন হঠাৎ করেই যে পেনশন নীতিমালাটা বা চলে আসলো যে আমরা এখন পেনশন পাবো না, তো সেই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা ছিল আমার বাল বাচ্চা নিয়ে আমি পেনশনের টাকা নিয়ে ভালো অবস্থায় থাকবো, সেটা তো আর আমার পক্ষে সম্ভব হবে না। শিক্ষকরা জানান, এই পেনশন স্কিম বিদ্যমান সুযোগ সুবিধা কর্তনের মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা হরণ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মনস্তান্ত্রিক সংকট তৈরির কারণ হয়ে দাঁড়াবে। মেধাবী নাগরিক তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলো, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে যদি আমরা হাত দেই, সেই কোয়ালিটির মধ্যে যদি আমরা হাত দেই, যদি আমরা উচ্চশিক্ষায় সেখানে আমরা সমঝোতায় যাই, তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদী রাষ্ট্রের যে ক্ষতি সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। যারা ভবিষ্যতে এই পেশায় আসার মতো তাদেরকে এই বর্তমান প্রস্তাবিত প্রকল্প দ্বারা ইনফ্যাক্ট নিরুৎসাহিত করা হচ্ছে। একটা আমলাতন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এভাবে জেঁকে বসবে একটার পর একটা, অনেক বছর ধরেই এটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নানান ফর্মে এটা বলার চেষ্টা করেছে। এখন তো আর শিক্ষকদের পিছনে যাওয়ার মতো কোনো জায়গা আছে বলে শিক্ষকরা ব্যক্তিগতভাবে মনে করে না। এদিকে ক্লাস, পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা। এইচএবিটু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশালে বিশ্ববিদ্যালয়ে পেনশন প্রত্যাহারের আন্দোলন রূপ নিল মারামারিতে। কর্মকর্তাদের দুটি গ্রুপের মধ্যে ক্যাম্পাসে এলাকায় গ্রাউন্ড ফ্লোরে এই মারামারির ঘটনা ঘটে। বসা এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়। বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার বড়পা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা 4তলা ভবনে অভিযান চালিয়ে 3টি বোমা উদ্ধার করা হয়েছে। বিকেলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 3য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি, তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী 3টি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে আজ মঙ্গলবার দুপুর 1:30টার দিকে জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা 4তলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার এক নারী জঙ্গিকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে 4তলা সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে সেখানে অভিযান চালানো হয়।
রূপায়ণ গ্রুপের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় ২৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুলবুল সেলিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। কদিন আগের বন্যার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে আবারও বন্যার শঙ্কায় সিলেট। আবারও বাড়ছে নদ নদীর পানি, এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন অসহায় মানুষগুলো। তাদের কথা চিন্তা করে দেশের স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ রূপায়ণ গ্রুপ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় সিলেটে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুর্গত এলাকার ২৫০০ পরিবারের মাঝে। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই আয়োজনটা আমাদের সব সময় ছিল, অব্যাহত থাকবে এটা। আর এখানে যারা এসছেন আমাদেরকে আমরা এই দেওয়াটা একদম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এবং অন্যান্য যে সমস্ত জায়গার মধ্যে খুব মেসিভ বন্যা হয়েছে সিটি কর্পোরেশনের ভিতরে, সেখানে আমরা এই সাহায্যটা পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, প্রজেক্ট ম্যানেজার এনামুল হক সহ অনেকে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। নাটোরের নলডাঙ্গায় মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে রফিক হোসেন নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 6:30টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। রফিক হোসেন উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। মাধনগর রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাঙ্গামাটির রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচো মার্মা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক শিবলি সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ অনেকে। বগুড়ায় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া তন্ত্র মন্ত্রের পাতা খেলা। বগুড়া শিবগঞ্জ উপজেলা এলাকায় এই খেলার আয়োজন করেন স্থানীয় কয়েকজন যুবক। বিলুপ্ত প্রায় এমন খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। বগুড়ার বিভিন্ন এলাকা থেকে 10 তান্ত্রিক দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শুরুতে মাছের মধ্যে লাগানো হয় কলা গাছ। এরপর নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাছের মধ্যে থাকা পাতারূপী তুলারাশির কয়েকজন মানুষকে মাছের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। এজন্য তান্ত্রিকরা হাড়, লাঠি, জবা ফুল, মন্ত্র পড়া, লোটা ভর্তি পানি, ধুলা, আগরবাতি সহ বিভিন্ন প্রকার গাছের শিকড় বাকড় ব্যবহার করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ফিলিস্তিনের খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে গাজাবাসীদের সরে যাবার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার এক অডিও বার্তায় এই এলাকার বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। ঘোষণা পাওয়া মাত্রই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছেন শত শত ফিলিস্তিনি। তবে নিরাপদ অঞ্চল কোনটি সে বিষয়ে ইসরায়েলের নির্দেশে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তাই কোথায় যাবেন এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন খান ইউনিসের বাসিন্দারা। এমন হুঁশিয়ারির আগের দিন ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ রকেট ছড়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। তারপরেই এমন ঘোষণা দেয় IDF। Dan serangan besar-besaran akan semakin menghambat akses warga Palestina terhadap air minum yang sangat mereka. HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR।
স্টিল। চট্টগ্রাম জেলা শিল্পকলার উদ্যোগে গুণী ব্যক্তিদের সম্মাননা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, একাডেমি পরিষদ সদস্য আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। সম্মাননা প্রাপ্তরা হলেন কণ্ঠসঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, চারুকলায় চন্দ্রশেখর দে, ফটোগ্রাফিতে মওদুদুল আলম, নৃত্যকলায় স্বপন কুমার দাস, নাট্যকলায় শুভ্রা বিশ্বাস। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা চলছে। মিরপুরে বিকেল ৩টায় শুরু হয় এই সভা। এবারে বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরে সিংহের ভবিষ্যৎ। এছাড়া অন্যান্য কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়েও আলোচনা হচ্ছে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। শেষ করবে এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। যে কোনো উপায়ে দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে আকস্মিক বন্যা, 2 উপজেলায় বন্ধ এইচএসসি পরীক্ষা। তৃতীয় দফা প্লাবিত সিলেট, সুনামগঞ্জ। পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বরিশালে দুপক্ষের হাতাহাতি। এবং নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চলছে, 3টি শক্তিশালী বোমা উদ্ধার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।